আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। কয়লা খনির খবরে চাঞ্চল্য মোহাম্মদবাজার এলাকায়। এক যুবককে 7 বছর কারাদণ্ডের নির্দেশ সিউড়ি আদালতের। 100 দিনের কাজ নিয়ে অশান্তি মোহাম্মদবাজারের পুরুষোত্তমপুরে। নজরদারির অভাবে অসামাজিক কাজকর্ম রামপুরহাটের বুঙ্কেশ্বরী মহাশ্মশানে। পুজো ঘিরে মৃৎশিল্পীদের ব্যস্ততা সিউড়িতে। এবার জেলা বার্তা বিস্তারিত। মোহাম্মদবাজার থানার পাঁচামি এলাকায় কয়লা খনি হওয়ার খবরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সরকারিভাবে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি না হলেও কয়লা খনির বিরোধিতায় নামল পাঁচামি এলাকার আদিবাসীদের একাংশ। দুবরাজপুরের লোবা অঞ্চলে কয়লা খনি সংক্রান্ত অশান্তি মেটেনি এখনও। তারই মধ্যে জেলার মোহাম্মদবাজার পাথর শিল্পাঞ্চলে কয়লা উত্তোলনের খবর প্রকাশে এলাকায় শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। শিল্পাঞ্চলের সাধারণ বাসিন্দারা এলাকার উন্নয়নের স্বার্থে কয়লা খনির পক্ষে সওয়াল করতে শুরু করেছেন ইতিমধ্যেই। তাদের বক্তব্য, পাথর খাদানের থেকে কয়লা খাদানে আয় বাড়ার আশাতেই কয়লা শিল্পের পক্ষে তারা। একই সঙ্গে তাদের দাবি, কয়লা খনি হলে বদলে যাবে এলাকার আর্থ সামাজিক অবস্থা। আমাদের এখানে ধরুন কি বলে, আমাদের সংসারে ধরুন একটা উন্নতি হবে, ইনকামের একটা জায়গা হবে, এবং অনেক যারা আশেপাশে আছে বা আমাদের কাছে তাদের একটা একটা ধরুন ইনকামের জায়গা হবে। আশা করি অনেক বেশি হবে, ভালো হবে। আমাদের পাথর কাজ করে আমরা সংসার চালাতে এখানে অসুবিধাই হয়, কয়লা হলে পরে আরোখানি উন্নত হবে, আমরা রোজগারটাও বেশি করতে পারবো। তবে শুধু উন্নয়নের ফাঁকা আওয়াজেই ভুলতে রাজি নয় আদিবাসী নেতা রবিন সোরেন। তার দাবি, খবরের কাগজে কয়লা খনির কথা প্রকাশিত হলেও তাদের সঙ্গে কোনো পরামর্শ করেনি সরকার। একই সঙ্গে তার দাবি, পাথর খাদান সমস্যার সমাধান ও পুনর্বাসনের ব্যবস্থা করার পরই তারা কয়লা খাদান সম্পর্কে মতামত দেবেন তাদের। আজকে আমরা শুনলাম, কাগজে দেখলাম যে রাজ্য সরকার হরিণশিঙ্গা, ডেউচা, পাঁচামি, দেওয়ানগঞ্জে নতুন করে আবার খনি করতে যাচ্ছে, এই কয়লা খনি করতে যাচ্ছে, যেখানে পাথর খাদানের কোনো সমস্যা এখনও মেটেনি। এখনও বহু খাদান অবৈধ আছে, সে অবৈধ প্রমাণিত হয়েছে। আমরা 2010 সাল থেকে আন্দোলন শুরু করেছি। আবার সরকার আদিবাসীদের সঙ্গে কথা না বলে হঠাৎ করে এটা মনে হলো সিদ্ধান্ত হয়েছে, এটার বিরোধিতা আমরা করছি। আমরা চাইছি যে কথা বলুক প্রশাসন কথা বলুক, এগিয়ে আসুক। এখানে কৃষকদের জমির কম্পেনসেশন বা ক্ষতিপূরণ কি হবে এটা নিয়ে কথা বলুক। গ্রাম সমাজ কি হবে, কোথায় যাবে, পুনর্বাসনের কি হবে, এগুলো নিয়ে কথা বলুক, পরিষ্কার এগুলো জানুক। এটা কেউই তো জানে না যে ওখানকার পুনর্বাসনের ব্যবস্থাটা কি আছে, ওখানে কি হবে, মানে কি হতে যাচ্ছে, আদৌ ওপেন কোল মাইনিং হবে না, আদৌ কি করবে। এখানে এইভাবে জমি নিয়ে নেওয়া, এইভাবে খাদান থেকে যেভাবে পাথর খাদান করেছে দীর্ঘ 30 বছর 40 বছর ধরে, যেভাবে আদিবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে আদিবাসীরা জমি খুইয়েছে, যেভাবে গ্রাম নষ্ট হয়েছে, যেভাবে স্বাস্থ্য নষ্ট হয়েছে, যেভাবে সমাজ নষ্ট হয়েছে, এটা 2010 সাল থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম। অনেকটাই সেগুলো কমে গেছে এবং এখন আমরা এবারেও আমাদের আন্দোলনে এবারেও আমরা আন্দোলন করতে যাচ্ছি, কারণ প্রশাসনের সঙ্গে আমরা সবসময় আলোচনা চাই। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান আসুক। মুখ্যমন্ত্রী এখানে এসে দেখুক, সমস্যার সমাধান হোক। মুখ্যমন্ত্রী উনি যদি বলেন আমরা আলোচনায় বসতে রাজি আছি, সবসময় আমরা আলোচনায় রাজি আছি, কিন্তু আমরা এখন যদি আমাদের কথা কেউ না শোনে, আমরা আমরণ অনশন এবং আমরা আন্দোলনের পথে আমরা হাঁটতে যাচ্ছি। রবিন বাবু পুনর্বাসনের কথা বললেও কোনো অবস্থাতেই এলাকায় কয়লা খনির পক্ষে থাকতে রাজি নয় ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের 5 আদিবাসী সদস্য। তাদের আপত্তির কথা জানাতে শুক্রবার জেলা শাসকের কাছে লিখিত দাবিপত্র পেশ করেন এক সদস্য। মারঘাটা পঞ্চায়েতের জনপ্রতিনিধি 5 জন, 5টা সিট থেকে আমরা এসেছি। আমরা মূলত 19 তারিখে যে চাঞ্চল্যকর ঘটনার কথা পেপারে জানতে পেরেছি যে নাকি এখানে বিদেশি কোম্পানি এসে পাথর উত্তোলন করবে এবং কয়লার খনি করবে। আমাদের সঙ্গে কথাবার্তা না বলেও বা আমাদেরকে না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্যই আমরা মাননীয় ডিএম সাহেব মহাশয়কে আমরা একটা স্মারকলিপি তুলে দিতে চাই যে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করি।
তবে পাঁচামি এলাকায় কয়লা খনির কথা সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও সরকারিভাবে তার কোনো খবর দিতে পারেননি মোহাম্মদবাজারের বিডিও সুমন বিশ্বাস। সুমন বাবুও বলেন তিনিও বিষয়টি সংবাদ মাধ্যমেই জেনেছেন, তার কাছে কোনো সরকারি নির্দেশ আসেনি বলেই দাবি তার। ডেউচা ব্লক নিয়ে আমার কাছে এখনো কোনো গাইডলাইন আসেনি। আসলে আমরা নিশ্চয়ই সমস্ত রকম সহযোগিতা করব। আচ্ছা, শুনেছেন তো কিছু এই ব্যাপারে? খবরের কাগজে পড়েছে। কি শুনেছেন? কোল ব্লক চালু হবে, সেই সম্বন্ধে কোনো রকম অর্ডার বা কমিউনিকেশন আমি এখনো পাইনি। তবে যদি আসে আমরা অবশ্যই সব রকম সহযোগিতা এবং কাজ করব। ভয় টিভি, মোহাম্মদবাজার। স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় এক যুবককে 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন সিউড়ি আদালত। 2010 সালের 6 এপ্রিল সাঁইথিয়া থানার বল্লভপুরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে সুভদ্রা দাস নামে এক গৃহবধূ। মৃতার বাবা রবীন্দ্রনাথ দাস অভিযোগ জানায় তার মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে জামাই হৃদয় দাসী। দীর্ঘ 3 বছর সেই মামলা চলার পর হৃদয়কে দোষী সাব্যস্ত করে সিউড়ি আদালত। শুক্রবার মহামান্য বিচারক দোষী হৃদয় দাসকে 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। এদিনের রায় সম্পর্কে মৃতার বাবা রবীন্দ্রনাথ বাবু বলেন তার মেয়ের মৃত্যুর পর তিনি দোষীর সাজার দাবি করেছিলেন। আদালত সাজা দেওয়ায় খুশি তিনি। সাংসারিক অশান্তি 99 সালে বিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে প্রচণ্ড সাংসারিক অত্যাচার। সুভদ্রা দাস। কোথায় বিয়ে দিন? বল্লভপুর। কোন থানা? সাঁইথিয়া থানা। কি হয়েছে? প্রচণ্ড অত্যাচার, জামাই মাতাল, চৈত্রহীন, চোর, লম্পট এইসব হওয়ার কারণে কেরোসিন তেলের ডিব্বা বসে ছিল, জামাই ঘরে বসছিল। জামাই সেই সময় কেরোসিন তেলের ডিব্বা দেয় হাতে বাড়িয়ে দিয়ে একটু পুড়িয়ে মর এবং জামাই বসছিল এবং সে হসপিটাল পর্যন্ত নিয়ে যায়নি। আমার স্ত্রী সঙ্গে নিয়ে গিয়ে ভর্তি করে। তারপরে আমি দোকান থেকে খবর পাওয়ার পরে সেখান থেকে সে পালিয়ে যায় জামাই। কি নাম তার? হ্যাঁ, নাম কি? কার? জামাইয়ের নাম? সুরভি হৃদয় দাস। আপনার কি চাইছেন? আমি চাই সাজা। এই মামলা সম্পর্কে সরকারি আইনজীবী জানান, সিউড়ি আদালতের অতিরিক্ত জেলা আদালত মাননীয় এদিকে তাকিয়ে প্রিয়ব্রত দত্ত মহাশয় এই সাঁইথিয়ায় একটা কেস হয়েছিল 1999 সালে। রবীন্দ্রনাথ দাস তার মেয়ের বিয়ে দিয়েছিল সাঁইথিয়া থানাতেই বল্লভপুর গ্রামে মুক্তিপদ দাসের ছেলে হিরো দাসের সঙ্গে। বিয়ের পর থেকে এই মেয়েটাকে দিনের পর দিন শ্বশুরবাড়িতে অত্যাচার করতো। তারপর অত্যাচার সহ্য করতে না পেরে মারা যাওয়ার বছর 4 আগে এই সাঁইথিয়াতে হৃদয় আসতে সাজা হতো। সে তার স্ত্রীকে নিয়ে বসবাস করে। তো 2010 সালে 2010 সালে দুপুর 12টা সাড়ে 12টার সময় তার হাজব্যান্ড প্রচণ্ড রকম মদ্যপান করেছে, টর্চার করে, মারধর করে, গালিগালাজ করে। তারপর কেরোসিন তেলের জারিক্যান যেটা ছিল সেটাকে আগিয়ে দেয় স্ত্রীর কাছে, বলে তুই এই তেলটা ঢাল শুনলে আগুন লেগে। আজকে মাননীয় জজ সাহেব 498 এই ধারায় 2 বছরের ঘোষণা করলেন এবং 3000 টাকা জরিমানা করলেন। আমাদের আরও 3 মাসের জেল এটা শাস্তি ঘোষণা করলেন। এছাড়াও 306 অ্যামেন্ডমেন্ট কমিশন অফ সুইসাইড এই ধারাতেও 7 বছর সশ্রম কারাদণ্ড দিলেন এবং 6000 টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও 6 মাসে জেল দিয়েছে। ভয় টিভি, সিউড়ি। মোহাম্মদবাজার থানার পুরুষোত্তমপুরে 100 দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগে এক সিপিএম কর্মীকে মারধর করল স্থানীয় গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে আপাতত বন্ধ রয়েছে কাজ। মোহাম্মদবাজার ব্লকের আঙ্গারগড়িয়া অঞ্চলের পুরুষোত্তমপুরে 100 দিনের কাজ প্রকল্পে একটি পুকুর কাটার সময় স্থানীয় এক সিপিএম কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ওই সিপিএম কর্মীকে মারধর করল গ্রামবাসীরা। আমি বুড়ো মানুষ আপনি যেন হ্যাঁ আপনি যেন না। অবস্থা দেখে
স্থানীয় বাসিন্দাদের দাবি, পঞ্চায়েতের তরফে যে পুকুরটি সংস্কার করার কাজ দেওয়া হয় সেখানে মহিলা কর্মীদের নিয়োগ না করা এবং ঠিকা পদ্ধতিতে কাজ করানোর বিরুদ্ধেই এই সিপিএম কর্মীকে হেনস্থা করা হয়েছে। কাজে যোগ দিতে আসা শ্রমিকদের একজন লক্ষ্মীকান্ত বাদ্যকর বলেন, লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হলেও সঠিকভাবে কাজ দেওয়া হচ্ছে না, তাদের লাগানো হচ্ছে না মহিলাদেরও। কম টাকার কাজ করিয়ে বেশি টাকা তুলে নেওয়ার বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ রেখেছেন তারা। বন্ধ করলাম যে নরম লোক যে যারা আছে তারা কেউই কাজে নিচ্ছে না তাদেরকে। আচ্ছা, এই যে টাকার অঙ্ক যেটা বলছে ওটা কি ব্যাপার? ওটা ধরুন 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকার কাজ হয়েছে, 3 লাখ টাকার কোনো হিসেব নাই। তা কেন হবে? আমরা হিসেব চাই। সেটা আজকে আপনারা কাজ বন্ধ করেছেন? হ্যাঁ, আমরা তার জন্য কাজ বন্ধ করেছি। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি যে আমরা ডেলি হাজিরিতে কাজ হোক। হাজিরিতে কাজ হলে আমরা সবাইকে নিতে পাবো এবং টাকাটা হিসেব পাবো আমরা। গ্রামবাসীদের অভিযোগ সম্বন্ধে অবশ্য স্থানীয় পঞ্চায়েত সদস্য বা সিপিএম নেতৃত্ব কেউই কিছু বলতে চাননি। ভয় টিভি, মোহাম্মদ বাজার। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। রণরঙ্গিনী এলো রে এলোই, রণরঙ্গিনী। রণদুন্ধুবির ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহরণধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। মুক্তি লোভী বিষব শৃঙ্খল বন্দী, মুক্তি লোভী বিষব শৃঙ্খল বন্দী। চণ্ডী চণ্ডী এলো রে এলোই। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। The new TVS Apache Series RTR. Stylish TVS Sport. 1 লিটারে কতবার তাক লাগিয়ে দেবে? Go Babylicious. Solid suspension के साथ TVS Star City. Solid हो तो स्टार जैसा. New Scooty Streak, sinfully black. Find your we time. TVS Wigo with body balance. TVS Phoenix 125 इंडिया की पहली प्रीमियम 125cc बाइक। अब लाइफ का गियर बदलो। বীরভূম জেলার একমাত্র টিভিএস মোটর কোম্পানির অনুমোদিত মেইন ডিলার তৃপ্তি অটোমোবাইল। আমাদের ঠিকানা সুভাষপল্লী, দুবরাজপুর রোড, হনুমান মন্দিরের নিকটে, সিউড়ি, বীরভূম। মোবাইল নাম্বার 9332041168 এবং 9233673757। একটা মজবুত সিমেন্টের নাম বলি, দুবরাজপুর সিমেন্ট। আধুনিক প্রযুক্তিতে তৈরি এবং পরীক্ষাগারে প্রমাণিত সিমেন্ট দুবরাজপুর সিমেন্ট। এমন মজবুতি আর কোথায়?
বীরভূমের সর্বপ্রথম মুখার্জি অ্যাশ ব্রিক নিয়ে এলো ফ্লাই অ্যাশ ও সিমেন্ট দ্বারা প্রস্তুত মজবুত ইট গ্রিন ব্রিক। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে মেশিন দ্বারা প্রস্তুত এই ইট চিমনি ইট অপেক্ষা দ্বিগুণ শক্তিশালী। ইউনিফর্ম সাইজ হওয়ার জন্য গাঁথনি ও প্লাস্টারে সিমেন্ট খরচ 15% কমায়। গ্রীষ্মকালে বাড়িকে ঠান্ডা ও শীতকালে গরম রাখতে সহায়তা করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনার স্বপ্নের বাড়িকে রক্ষা করে এই গ্রিন ব্রিক্স। যোগাযোগের ঠিকানা মুখার্জি অ্যাশ ব্রিক্স, গণেশপুর, বীরভূম। মোবাইল নম্বর 9339160815 9474958352। নতুন নতুন পাঞ্জাবিতে আঁক লেগেছে, শেরওয়ানিতে বিয়ের সাজে খুব সেজেছে। নানা রঙের নানা রকম ফ্যাশনের রকম সকম, মুখে হাসি থাকবে সবার থাক। আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট। নতুন সাজে সাজাবো তোমায়। ফিরে এলাম বিরতির পর। রামপুরহাটের বুঙ্কেশ্বরী মহাশ্মশানে প্রশাসনিক নজরদারির অভাবে ঘটে চলেছে নানা অসামাজিক কাজকর্ম। বিভিন্ন স্তরে জানিয়েও কাজ হয়নি কিছুই। রামপুরহাট শহরের গা লাগোয়া বুঙ্কেশ্বরী মহাশ্মশানে প্রায় প্রতিদিনই শবদাহের জন্য আসেন আশেপাশের এলাকার প্রায় 20-25টি গ্রামের মানুষ। অথচ এমন একটি জায়গা রক্ষণাবেক্ষণ ও দেখভালের অভাবে হয়ে উঠেছে সমাজ বিরোধীদের আখড়া। আগাছা ভরে যাওয়া শ্মশানের চিতাটিও পড়ে রয়েছে ভগ্নদশায়। খাতায় কলমে বা সাইনবোর্ডে উজ্জ্বল অক্ষরে শ্মশানের দেখভালের দায়িত্ব গ্রহণ করেছে বুঙ্কাতলা উন্নয়ন সমিতি। কিন্তু দেওয়াল লিখনের সমিতির অস্তিত্ব থাকলেও সমিতির দপ্তর বা সদস্যদের কোনো দেখা পাওয়া যায় না শ্মশানের ত্রিসীমানায়। শ্মশানের কালী মন্দিরে পুজো দায়িত্বে থাকা পুরোহিত শ্যামপ্রসাদ ঘোষালের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোনো ফল হয়নি। বিষয়টা তো মানে খারাপ, তো অবশ্যই খারাপ। এটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা তো অনিয়মের সৃষ্টি করে। এটা তো নতুন করে বলার কিছু নাই। যেখানে দেখাশোনার কোনো ব্যবস্থা না থাকে, যেখানে কোনো কিছু গাইডেন্স না থাকে, যেখানে সবাই মোড়ল সবাই মাতব্বর হয়, সেখানে কী হবে? সেটা অরাজক সৃষ্টি হয়। নিজের মতো কাজ করে রাজ্য করে এসে কখন কোনটা মানে মার্ডার করা, কোনটা বিষ খাওয়া, কোনটা কি, এটা তো দেখার তো কোনো ব্যাপারই ঠিক নাই। একই দাবি করেছেন শ্মশানের সাধক অগ্নিবাবা। তার দাবি, এই শ্মশানের সমাধি থেকে শবদেহ উঠিয়ে পাচার করা হয়। না, এখানে কোনো কাগজপত্র দেখানো হয় না, কাউকে কিছু বলাও হয় না। ইচ্ছামতভাবে আছে, ইচ্ছামতোই মানে ওরা যেখানে খুশি মৃতদেহ গেড়ে দিয়ে আর ওই পুড়িয়ে দিয়ে চলে যায়। কেউ কিছু বলারও নেই, করার নেই। কিছুদিন আগে মৃতদেহ আবার হাড়গোড় তুলে নিয়ে পালাচ্ছিল চোরেরা। পুরোহিত ও সাধক অগ্নিবাবার সঙ্গে একমত স্থানীয় বাসিন্দা অরূপ মাহারার। তার বক্তব্য, এই শ্মশানে সরকারি কোনো প্রতিনিধি না থাকায় শবদেহের শংসাপত্র পরীক্ষা ছাড়াই দাহ করা হয় দেহ, ফলে অপকর্ম করে দেহ জ্বালিয়ে দেওয়ার আশঙ্কা থেকেই যায়। এটা তো এমনি মৃতদেহ দাহ করছে, মনে বিয়েতে দাহ করে দিচ্ছে, কোনো রকম কোনো সার্টিফিকেট দেখা হয় না, সরকারিভাবে কোনো রকম ব্যবস্থা নেই, কোনো রকম নাই যে যেরকম আরও সব শ্মশানে আছে সেই সব, যেমন একটা কাগজ দেখতে হয় অফিসিয়াল, একটা প্রশাসনের দিক থেকে একটা অফিস থাকে, সেগুলো কিছুই নেই এখানে। এখানে দাহ করে চলে যায়, সব নিয়ে আসে, চলে যাচ্ছে, পুঁতে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, যে যেরকমভাবে পারছে আর কি করে নিচ্ছে। কিন্তু প্রশাসনের কোনো ব্যবস্থা এখানে নেই। ভয় টিভি, রামপুরহাট। পুজোর বাকি আর মাত্র 13 দিন। তবে এরই মধ্যে শহরের ছোট বড় পুজো উদ্যোক্তারা দিন রাত এক করে মণ্ডপে ফুটিয়ে তুলছেন বিভিন্ন রকম থিমের কারুকার্য।
তারই একটি আজকের জেলা বার্তায়। আর মাত্র 13 দিন পরে বাঙালির সব থেকে বড় শারদোৎসবের আনন্দে মাতবেন শহরবাসী। আর সেই উদ্দেশ্যেই তিল তিল করে গড়ে ওঠা মণ্ডপ দ্রুত পূর্ণতা পাচ্ছে শহরের প্রতিটি এলাকায়। ছোট বড় সব পুজো উদ্যোক্তারাই সেরে ফেলছেন শেষ বেলার কাজ। সিউড়ির বেশ কয়েকটি বড় পূজা মণ্ডপে ঝাঁ চকচকে থিমের কারুকার্য করা হলেও এখনও অনেক পুজো উদ্যোক্তারাই সাবেকি মন্দির প্রতিষ্ঠা করে ব্রতী হন দেবী দুর্গার আরাধনায়। সেই রকমই একটি বড় পূজা হলো বড়বাগান সার্বজনীন দুর্গাপূজা। স্থানীয় ক্লাব প্রান্তিক সংঘের পরিচালনায় প্রতি বছরই আয়োজিত হয় এই দুর্গোৎসব। যদিও প্রান্তিক সংঘের মন্দির স্থাপনের পাশাপাশি সুউচ্চ প্যান্ডেলও বাঁধা হচ্ছে জোর কদমে। চলছে শেষ বেলার মন্দির তথা মণ্ডপ সজ্জার কাজ। একই সঙ্গে দুর্গোৎসব ঘিরে চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা গেল শহরের মৃৎশিল্পীদের মধ্যেও। যদিও শুক্রবার দুপুর থেকে নিম্নচাপের কালো মেঘ বৃষ্টিকে অগ্রাহ্য করেই অস্থায়ী ছাউনিতে চলছে মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী রূপ দেওয়ার পালা। খড় বাঁধা থেকে মাটির প্রলেপ দেওয়া সবই চলছে অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে। বৃষ্টির জলকে উপেক্ষা করেই তারা বদ্ধপরিকর সঠিক সময়ের আগেই মণ্ডপে মূর্তি পৌঁছে দিতে। এখন দেখার শহর জুড়ে উৎসবের আবেগে কতটা ভেসে যায় বাঙালির মন। অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয়
তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল। ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই 27শে সেপ্টেম্বরের গুরুত্ব। 27শে সেপ্টেম্বর 1833 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টলে রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়। তার ইচ্ছা অনুযায়ী মিসেস ক্যাসেল তার স্পেট লটন গ্রোভের এক নিষ্কর জমিখণ্ড দেওয়ায় 18 অক্টোবর সেখানে রামমোহনকে সমাহিত করা হয়। 1950 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার প্রাপক ঔপন্যাসিক সতীনাথ ভাদুরীর জন্ম হয় 1906 সালের 27শে সেপ্টেম্বর। 1907 খ্রিস্টাব্দের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর জন্ম হয়। চলচ্চিত্র পরিচালক জ্যাজ চোপড়ার জন্ম হয় আজকের দিনে 1932 খ্রিস্টাব্দে। 1933 সালের 27শে সেপ্টেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক প্রাপক কবি যামিনী রায়ের প্রয়াণ ঘটে। হরিপদ মাইতি ভারত ছাড়ো আন্দোলন করার সময় পুলিশের গুলিতে নিহত হন 27শে সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে। 1943 সালের আজকের দিনে চতুর্থ মাদ্রাজ উপকূল বাহিনীর সদস্য মনকুমার বসু ঠাকুর, নন্দকুমার দে, দুর্গাদাস রায়চৌধুরী, নিরঞ্জন বড়ুয়া, চিত্তরঞ্জন মুখোপাধ্যায়, ফণীভূষণ চক্রবর্তী, সুনীল কুমার মুখোপাধ্যায়ের সামরিক আইনানুসারে মাদ্রাজ দুর্গে ফাঁসি হয়। মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিন্নার মধ্যে আলোচনার পর গান্ধীজি ভারত বিভাগে সম্মতি দেন আজকের দিনে 1944 খ্রিস্টাব্দে। 1972 সালের 27শে সেপ্টেম্বর গণিতবিদ S.R. রঙ্গনাথনের প্রয়াণ ঘটে। ক্রিকেট খেলোয়াড় লক্ষ্মীপতি বালাজির জন্ম হয় 27শে সেপ্টেম্বর 1981 খ্রিস্টাব্দে। মহিলা স্কি খেলোয়াড় নেহা অঞ্জুর জন্ম হয় 27শে সেপ্টেম্বর। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী মহেন্দ্র কাপুরের প্রয়াণ ঘটে 27শে সেপ্টেম্বর 2008 সালে। 1760 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর মীর কাসিম বাংলার নবাব হন মীর জাফরের বদলে। হায়দার আলী ও ইংরেজের মধ্যে যুদ্ধ হয় সালানগড়ে আজকের দিনে 1781 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দের আজকের দিনে চীনের ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হয় 19,80,000 মানুষের। বাঙালি সাঁতারু মিহির সেন ইংলিশ চ্যানেল পার হন 27শে সেপ্টেম্বর 1958 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আর একবার। কয়লা খনির খবরে চাঞ্চল্য মোহাম্মদবাজার এলাকায়। এক যুবককে 7 বছর কারাদণ্ডের নির্দেশ সিউড়ি আদালতের। 100 দিনের কাজ নিয়ে অশান্তি মোহাম্মদবাজারের পুরুষোত্তমপুরে। নজরদারির অভাবে অসামাজিক কাজকর্ম রামপুরহাটের বুঙ্কেশ্বরী মহাশ্মশানে। পুজো ঘিরে মৃৎশিল্পীদের ব্যস্ততা সিউড়িতে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।